বাংলা বর্ষবরণ ঘিরে দেশজুড়ে বর্ণিল উৎসব, বৈশাখী শোভাযাত্রা আর রমনা বটমূলে হাজারো মানুষের উচ্ছ্বাস, অনিশ্চয়তা আর ভয় কাটিয়ে সম্ভাবনার দেশ করার প্রত্যয়। ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে আমার পহেলা বৈশাখ আমার খুবই ভালো লাগছে। বৈশাখ মানে হচ্ছে আমি লাল সাদা কোনো একটা শাড়ি পরবো। People are dressed beautifully. It's a really nice atmosphere. খুব ভালো লাগে, মানে এখানে অনেক মানুষ আছে। এবছরে চাওয়া হচ্ছে যাতে সকলে সুস্থ থাকে এবং একটা বাংলাদেশ তৈরি করে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে টিকিট কাউন্টার উচ্ছেদে যাত্রী পরিবহন মালিকদের আপত্তি, বলছেন বাস টার্মিনালের আধুনিকায়ন ছাড়া সংকট কাটবে না, বাড়বে ভোগান্তি। ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, তাহলে আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি। কোনো বাথরুম নাই, বসার একটা প্লেস নাই, একটা ছোট একটা রুম থেকে কাউন্টার আছে, একজন লোক দাঁড়ায় টিকিট কাটতে পারে আর নাই। হাম পরীক্ষার কোনো ল্যাব নেই চট্টগ্রামে, নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। ঝিনাইদহে শিশু আক্রান্ত বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। সাবেক পরিচালকদের ফেরার সুযোগ রেখে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন বিলের সমালোচনা বিশ্লেষকদের। সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের অথবা এটা ওপেন অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারবে। বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারে 58 দিনে নিষেধাজ্ঞা শুরু। সাগর থেকে ফিরেছেন ভোলার জেলেরা। ভারতীয়দের প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির দাবি। দুদিনের মধ্যে আবারও ইরানের সাথে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। নিউ ইয়র্ক পোস্টকে জানালেন এবারও ভ্যানও হতে পারে পাকিস্তান। নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানুষের ঐক্যতানে পুনরুত্থান হবে গণতন্ত্র। চিরায়ত বাংলার রূপশিল্প আর ঐতিহ্য তুলে ধরে চারুকলার শোভাযাত্রায় জানান দেয়া হয় এমন বার্তা। ছেলে বুড়ো সহ সকল প্রাণের সম্মিলনে এমন আয়োজন বিশ্বকে জানান দিয়েছে বাংলার সৌরভ ও গৌরবের কথা। লোকায়ত বাংলার চিত্র, উপকরণ, সাজ, পটচিত্র, বাদ্যযন্ত্রাংশ কিংবা মানুষের উপস্থিতি সবই যেন এক সুরে গাইছে এসো হে বৈশাখ এসো এসো। তানভীর মোর্শেদ ও তানভীর মিজানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। মঙ্গলের বার্তা আর আনন্দের উচ্ছ্বাস নিয়ে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9:06 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন শোভাযাত্রা শুরু, তখন সারথি লাখো মানুষ। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি মন্ত্রী। সকল সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি আমরা। সাদা লাল বর্ণিল পোশাকে সেই সমবেত উপস্থিতি জানান দিয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধতার কথা। যে ঐক্যের ফলেই এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। যান্ত্রিক যাপিত জীবনে শেকড়ের এই আয়োজন প্রশমিত করে স্বকীয়তা, উচ্ছ্বসিত করে হৃদ মাঝার। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুনের শুরু। গ্লানি ভুলে বা ব্যর্থতা ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু আশা করি। পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো, পরিবারের সাথে লাল পাড় সাদা শাড়ি, হাত ভরা সাদা চুড়ি, লাল চুড়ি। এইবারই আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে আমার পহেলা বৈশাখ আমার খুবই ভালো লাগছে। বৈশাখ মানে হচ্ছে আমি লাল সাদা কোনো একটা শাড়ি পরবো, আমার আম্মু আমার আপুর সাথে ঘুরতে যাব, সুন্দর করে নতুন পোশাক পরবো, ঘুরতে যাব, সবার সাথে দেখা হবে।
ভিনদেশ থেকে যারা সামিল হয়েছেন বাংলার এমন স্বকীয় আয়োজনে তারাও মুগ্ধ, বিমোহিত। শোভাযাত্রা আরো বর্ণিল করে বাংলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। People are dressed beautifully. It's a really nice atmosphere. খুব ভালো লাগে, মানে এখানে অনেক মানুষ আছে এবং মানুষেরা খুব ফ্রেন্ডলি। অনেক লোকের সমাগম হয়েছে। যতগুলাই নাম দেন কেন, যত সুন্দরী নাম হোক না কেন, আমি কিন্তু মঙ্গল শোভাযাত্রাই বলবো, অভ্যাস। শোভাযাত্রায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। শুরুর দিকে ছিল অশ্বারোহী, পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সবশেষ শোভাযাত্রার প্রধান ব্যানার। শান্তির বার্তা দেয়, আমাদের সম্প্রীতির বার্তা দেয়। এবছরে চাওয়া হচ্ছে যাতে সকলে সুস্থ থাকে এবং একটা বাসযোগ্য বাংলাদেশ তৈরি করে। প্রকৃতি সহ নিজেকে নতুন রঙে সবাইকে নিয়ে সাজতে ইচ্ছে করে। বৈশাখ মানে তো আনন্দ, বৈশাখ মাসেই খুশি। নতুন বছরকে কিভাবে বরণ করা হয় সেটা দেখানোর জন্য। বাঙালির একটা ঐতিহ্য, এটা সম্পর্কে বাচ্চাদেরকে অবশ্যই জানাতে হবে। অনেকগুলো মেলায় গিয়েছি, মেলায় নাগরদোলা দেখেছি, সবাই অনেক আনন্দ করছে, এটা ভালো লেগেছে। শোভাযাত্রায় মোট 5টি প্রতীক বা মোটিফ রাখা হয়। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোরগ নতুন সূচনা, জাগরণ ও আলোর আগমনের, আর দোতারা বাঙালির লোকসঙ্গীতের প্রাণ। এছাড়া পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও বৈশ্বিক শান্তির বার্তা বহন করে। এই আয়োজন, এই মানুষের সমবেত উপস্থিতি জানান দেয় বাংলাদেশের ঐক্যবদ্ধতার কথা। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা পুনরুত্থান করতে মানুষের সমবেত উপস্থিতি দারুণ কণ্ঠে বলেছে বাংলাদেশকে ভালো রাখার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের 22,000-এর বেশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে সরকার। এই কার্ডের আওতায় বছরে 2,500 টাকা সহ 10টি সুবিধা পাবেন কৃষকরা। পহেলা বৈশাখে টাঙ্গাইলের কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই কৃষকের পাশে দাঁড়িয়েছে। বিএনপি সরকারের লক্ষ্য নিরাপদ দেশ গঠন ও কৃষকদের আত্মনির্ভরশীল করা। পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসে অগ্রহায়ণ, কিন্তু বাংলার কৃষকের দিনলিপিতে বদল নেই। হাড় ভাঙা খাটুনির পর ফসলের ন্যায্য দাম না পাওয়া কিংবা ঋণের জালে বন্দী হওয়া, মাঠের সবুজ ক্যানভাসের আড়ালে এটাই কৃষকের ধূসর বাস্তবতা। হাড়ের দামটা এবার বাড়তি একটু, এই জন্য একটু এটা পড়াটা একটু কমবো। ধানে আপনার 1 মণ ধান বিক্রি করলে আমি 1200-1300 টাকা পাই, তো সেই ক্ষেত্রে আমার খরচ 800-900 টাকা খরচ পড়ে যায়। সার আছে, বিষ আছে, ঘাস মারা বিষ আছে, অনেক টাকা খরচা হয়। তো আমরা যে জমি আবাদ করি, এই জমি আবাদ করে কি থাকে? কিছু না। পাওয়া না পাওয়ার এই অসম সমীকরণ বদলাতেই কৃষকের জন্য কৃষক কার্ড দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী হিসেবে 15 জনের হাতে আলোচিত এই কার্ড তুলে দেন তিনি। সার দিব, সরকারে বীজ দিব। উপকার দেখা যায় যে আমি সার কিনতে গেলাম, কিছু টাকা কম রাখলো, এটাই উপকার আমাদের আর কি। কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো, নিজের অর্থটা খাবো। বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজের সম্মান দিচ্ছেন। আমরা স্বপ্ন ধারণা করছিলাম না যে আমরা তার কাছ থেকে কৃষি কার্ড পাবো বা কৃষি উন্নয়ন হয়তো হবো। এর উন্নয়ন হয়েছে, আমরা তাদের ধন্যবাদ। প্রাক পাইলটিং পর্যায়ে 10 জেলার 11টি উপজেলায় একযোগে 5 শ্রেণীর কৃষক ও মৎস্য চাষী, দুগ্ধ খামারি সহ 12,000-এর বেশি মানুষ পেয়েছেন কৃষক কার্ড। উদ্বোধনের পরপরই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় 2,500 টাকা। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানুষের ভোটের প্রতিদান দিতে চায়। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষি ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা। দেশ গঠনে নাগরিকদের সহযোগিতা চান সরকার প্রধান। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে।
কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে। আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই। প্রায় 8,34,00,000 টাকা ব্যয়ের এই প্রাক পাইলটিং প্রকল্প শেষ হওয়ার পর আগামী আগস্টে 15টি উপজেলা চলবে এই কার্যক্রমের পাইলট প্রকল্প। গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন কৃষি নীতি, যার সুফল এখনও ভোগ করছে বাংলাদেশ। এরপর খালেদা জিয়ার আমলে কৃষকদের জন্য খাজনা ও ঋণ মওকুফ করা হয়, নেওয়া হয় বেশ কিছু কৃষি বান্ধব কর্মসূচি। এবার তাদেরই সন্তানের হাত ধরে কৃষকরা পেল কৃষক কার্ড, যার শুরুটা হয়েছে কৃষক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর টাঙ্গাইল থেকে। সড়কপথে লাল সবুজের বাসে চড়ে টাঙ্গাইলে আসেন প্রধানমন্ত্রী। পরে অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। পরিদর্শন করেন কৃষক মেলা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, টাঙ্গাইল। বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যারা বাধা দেবে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে। এ সময় তারেক রহমান আরও বলেন, যে জুলাই সনদ বিএনপি সই করেছে তার প্রত্যেকটি অক্ষর, শর্ত ও লাইন বাস্তবায়ন করবে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, জুলাই সনদ নিয়ে যাদের এতই দরদ তারা কেন প্রথমে সই করলো না? এ সময় তারেক রহমান বলেন, যেখানে উপনির্বাচন হয়েছে সেখানকার মানুষ শান্তিতে আছে, কিন্তু পরিস্থিতি গরম বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে সেটা জনগণের অজানা নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠান করে যেই জুলাই সনদের সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোনো নড়চড় হবে না। কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরে সব টিকিট কাউন্টার। উদ্দেশ্য যানজট নিরসন। কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকে ওঠানামা করবেন যাত্রীরা, আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালে ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন, সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই। নুরুল ইসলাম ও মাহমুদুর রহমান জয়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রীর। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, কেন আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য, তাহলে কিন্তু অনেক দূর জ্যামটা চলে যায়। এই জ্যাম কমানোর জন্য আমাদের এই উদ্যোগটা। এখানে যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা ছিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। প্রশ্ন হচ্ছে, টার্মিনাল থাকতেও কেন বাইরে এই যাত্রী ওঠানামা? উত্তর লুকিয়ে আছে টার্মিনালের ভেতরেই। ভিতরে আপনি সন্ধ্যার পরে ঢুকতে পারবেন না, বসার জায়গা নাই, আপনার দেখা গেছে আপনার হাতে মোবাইল রয়েছে, আরেকজন এদিকে ব্যাগ টানতেছে, ওদিকে আরেকজনে মোবাইল টানতেছে। কোনো বাথরুম নাই, বসার একটা প্লেস নাই, একটা ছোট একটা রুম কাউন্টার আছে, একজন লোক দাঁড়ায় টিকিট কাটতে পারে আর নাই।
চারদিকে নোংরা পরিবেশ, বসার অবস্থাও নেই যাত্রীদের। এই জায়গাটি মূলত সায়দাবাদের টিকিট কাউন্টার, কিন্তু টিকিট বিক্রির কোনো নাম নিশানাই নেই এখানে। গড়ে উঠেছে টোকাই আর ভবঘুরেদের আবাসস্থল, যার ফলে কোনো যাত্রী প্রবেশ করতে চান না এই টার্মিনালের ভেতরে। একই চিত্র রাজধানীর দুই টার্মিনাল মহাখালী আর গাবতলীতেও। ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহন নিয়ে ধুঁকছে টার্মিনালগুলো, ফলে চলাচলে বিশৃঙ্খলা আর যানজট নগর জুড়ে। এই যখন অবস্থা, তখন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী বাস কাউন্টার। শীতাতপ নিয়ন্ত্রিত ঝা চকচকে এক একটি কাউন্টারের পরিবেশ টার্মিনালের বিবর্ণ ছবির বিপরীত। সম্প্রতি ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্মিনাল ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করা যাবে না। কিন্তু টার্মিনালের কি সক্ষমতা আছে মানসম্পন্ন সেই পরিষেবা দেয়ার? টার্মিনালগুলিকে যত আধুনিকায়ন করা যায়, সিকিউর করা যায়, আরাম আয়েস দিয়ে করা যায়, সেখানে আমরা বলছি যে আমরা ওই যে ক্লাস পিপল এবং সার্ভিসের জন্য আলাদা জোন করে দেন। টার্মিনালগুলো এখন স্থান মানে যে পরিমাণ স্থান সংকুলনের মধ্যে আছে, এর মধ্যে আমাদের যে বাসগুলো আছে, এই বাসগুলো এখানে কখনোই ঢোকা সম্ভব হচ্ছে না। সংকট মোকাবেলায় রোটেশন ভিত্তিক বাস পরিচালনার প্রস্তাব মালিক পক্ষের। এইখানে যাত্রী আসবে, গাড়িটা কাউন্টারের সামনে রাখা আছে, এটা কাউন্টারে টিকিট কাটবে, গাড়িতে বসবে, চলে যাবে। দিস ইজ দ্য সিস্টেম। তারা টিকিট যে কোনো জায়গায় বিক্রি করুক, নির্দিষ্ট জায়গা থেকে উঠবে এবং কোন কোন জায়গার থেকে যাত্রীরা একত্রে হবে, সেই ক্ষেত্রে তারা ছোট গাড়ি দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে পারে। এটা আমরা তাদেরকে পরামর্শ করছি, অনেকে করেনও। রাজধানীর এই টার্মিনালগুলো ধারণ ক্ষমতার কয়েক গুণ বাসে কার্যত নিয়ন্ত্রণহীন। রুট পারমিট বাতিল, টার্মিনাল স্থানান্তর কিংবা আধুনিকায়ন, রোটেশন পদ্ধতি সবই কাগজে কলমে শক্তিশালী সমাধান। কিন্তু বাস্তবায়ন না হলে বিশৃঙ্খলা কমার কোনো সম্ভাবনা নেই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলেই দীর্ঘমেয়াদী যানজটের অচল অবস্থা থেকে কিছুটা মুক্তি মিলবে নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে হাম পরীক্ষার কোনো ল্যাব নেই। রোগীদের নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। স্বাধীনতার ৫৫ বছর পরও বন্দর নগরীর স্বাস্থ্যসেবা খাত অপূর্ণাঙ্গ। রোগীদের দুর্ভোগ কমাতে সীতাকুণ্ডে বিআইটিআইডিতে হাম পরীক্ষার সক্ষমতা যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীরে লালচে ফুসকুড়ি সহ হামের উপসর্গ নিয়ে প্রতিদিন চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে আসছে বিভিন্ন বয়সী শিশু। এখন পর্যন্ত ৩৫ জনের হাম শনাক্ত এবং একজনের মৃত্যুর পর উদ্বেগ বাড়ছে অভিভাবকদেরও। তবে বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে নেই হাম পরীক্ষার কোনো ব্যবস্থা। নমুনা সংগ্রহ করে পাঠাতে হচ্ছে ঢাকায়। টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা কিংবা কোনো এলাকায় প্রাদুর্ভাব বাড়ছে কিনা তা জানতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা। যেহেতু একটা বড় আউটব্রেক হয়েছে, ভবিষ্যতে যদি এরকম আউটব্রেক হয় তাহলে হয়তো আরও ডিসেন্ট্রালাইজেশন দরকার, হয়তো আরও ল্যাব যদি এরকম এস্টাবলিশ হয় তখন হয়তো এই ধরনের ক্ষেত্রে আরও দ্রুত মন্তব্য করা যাবে যে এখানে মিজেলস আছে কি নেই বা অন্যান্য ভাইরাসের জন্য লাগতে পারে। এটা মহামারী বা দুর্যোগ দেখা দিচ্ছে কিনা এটা জানার জন্য আর ভ্যাকসিনেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য আসলে মিজেলস ভাইরাসের ডিটেকশন দরকার। কক্সবাজার ও ৩ পার্বত্য জেলা ছাড়াও বিভাগের প্রায় সব জেলা অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী থেকেও হামের উপসর্গ নিয়ে রোগী আসে চট্টগ্রামে। পরীক্ষার ব্যবস্থা না থাকায় বিপাকে সবাই। আইপিএসে ঢাকায় আইপিএসে আছে, এটাই সারা বাংলাদেশে ওখানে যাবে এবং এখান থেকে স্যাম্পল আমরা পাঠিয়ে দিই। 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট চলে আসে। এখন যেহেতু এটা ন্যাশনাল একটা ইস্যু, এই অবস্থায় উন্নত মানের ল্যাব সুবিধা থাকায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে হাম পরীক্ষার সক্ষমতা যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের যে জনবল আছে, যাদের যে টেকনিক্যাল হ্যান্ড আছে, এখানে যে সমস্ত চিকিৎসকরা কর্মরত আছেন তারা এগুলো করতে সক্ষম। কিন্তু এর আনুষঙ্গিক জিনিসগুলো, এগুলো বা আনুষঙ্গিক যেটা কিটস, রিয়েজেন্ট, এগুলো সরবরাহ না করতে পারলে এরা তো এগুলো করতে পারবেন না। এখানে BSL 2+ এবং BSL 3, দ্যাট মিনস বায়োসেফটি লেভেল 3 ল্যাবরেটরি আছে, যা আমরা বলতে পারি বাংলাদেশে একমাত্র ফাংশনিং বায়োসেফটি লেভেল 3 ল্যাবরেটরি। বর্তমানে যেই সমস্যাটি চলছে হাম বা মিজেলস আমরা বলে থাকি, সেটি নির্ণয় করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। শহীদুল সুমন,
যমুনা নিউজ, চট্টগ্রাম। ঝিনাইদহে ছড়িয়ে পড়েছে হামের উপসর্গ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শিশুরা, এতে আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে জেলার পরিস্থিতি এখনো ভয়াবহ নয়। এছাড়া কঠিন পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে। গত 2 সপ্তাহে বিভিন্ন হাসপাতালে 43 জন রোগী ভর্তি হলেও এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 জন। হামের উপসর্গ নিয়ে ঝিনাইদহে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা, এতে উদ্বিগ্ন স্বজনরা। গেল 2 সপ্তাহে জেলার 6টি উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 43 জন রোগী। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সহ আশপাশের বিভিন্ন জেলার হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। তবে আশার কথা, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 জন শিশু, চিকিৎসাধীন 9 জন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড সহ নানা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রথমে জ্বর আসছিল, তারপরে গায়ে এইগুলো বেরোলো, সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে আসছি। 10-15 দিন জ্বর আসলে তারপরে 4-5 দিন মতো হাম দেখা যাচ্ছে। এখন মানে পুরোটাই সুস্থ, হাম জ্বর নেই, খালি এখন বাবু শ্বাসকষ্ট ঠান্ডার জন্য। চিকিৎসকরা বলছেন শিশুদের শরীরে র্যাশ দেখেই আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। জানান, হাসপাতালে ভর্তিদের বেশিরভাগই অতিরিক্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। বাচ্চাদের জ্বরের সাথে গায়ে একটু লাল দাগ হলেই মায়েরা, অভিভাবকরা খুব চিন্তায় পড়ে যাচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে যে তাদের বোধহয় হাম হয়েছে। তো এই বিষয়ে আপনারা একটু সচেতন হবেন যে গায়ে লাল দাগ মানেই হাম নয়। হাম আসলে সাধারণত 6 মাসের নিচে যদি বুকের দুধ পান করে যেসব বাচ্চা, তাদের হাম হয় না। সিভিল সার্জন জানান, জেলায় পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুত রয়েছে। কোনো শিশুই যেন টিকা কর্মসূচির আওতার বাইরে না থাকে সেদিকে বিশেষ নজর দিচ্ছেন তারা। কিছু রোগী ভর্তি হয়েছে, সেগুলো খুব বেশি ডেঞ্জারাস না বা কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়নি। আর আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো তো হামের রোগী স্ক্রিনিং করা হচ্ছে, আউটডোর দেখা হচ্ছে, মোটামুটি 2-1টা ভর্তি হচ্ছে এবং ট্রিটমেন্ট নিয়ে ফেরত যাচ্ছে, ভালো আছে। আমাদের মৃত্যু হার পুরোপুরি 0। হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আগের মালিকদের ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রেখে অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করেছে সরকার, যা এরই মধ্যে বিল আকারে পাশ হয়েছে জাতীয় সংসদে। এতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া অর্থের মাত্র 7.5% দিয়েই দায়িত্ব বুঝে নিতে পারবেন সাবেক পরিচালকরা। এর সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, যাদের লুটপাটে ব্যাংক দেউলিয়া হয়েছে তারা আবার সুশাসনে ফেরাবে, এটি অলীক কল্পনা। এটি রেজুলেশন উদ্দেশ্যের পরিপন্থী বলেও মনে করেন তারা। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের আমলে ব্যাংক দখলে নিয়ে চালানো হয় লুটপাট। ঋণের নামে টাকা নিয়ে পাচার করা হয় বিদেশে। অর্থ সংকটে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানতের নিশ্চয়তায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। একীভূত করা হয় সংকটে থাকা এক্সিম, SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। সরকার আর্থিক খাতে এরই মধ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে জাতীয় সংসদে। যুক্ত করা হয়েছে 18 ক অনুচ্ছেদ, যেখানে ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রাখা হয়েছে আগের মালিকদের। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া অর্থের মাত্র 7.5% টাকা দিয়ে বুঝে নিতে পারবেন দায়িত্ব। এছাড়া প্রতিশ্রুতি দিতে হবে নতুন মূলধন যোগান, দায় দেনা পরিশোধ, আমানতকারীদের অর্থ ফেরত দেয়া এবং সুশাসন প্রতিষ্ঠার। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীদের হাতে ব্যাংক তুলে দেওয়া হবে রেজুলেশন উদ্দেশ্যের পরিপন্থী। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য, তাই না? তো এখন যদি আপনি পূর্বের মালিকানা নিয়ে আসেন, তাহলে এটাকে রেজুলেশন কেন বলতেছেন? এই শর্তটা ঢুকিয়ে দিয়ে এই পুরো মানে আপনার অধ্যাদেশটারই যে মূল ফ্লেভারটা নষ্ট করে দিচ্ছে। এটার মূল ইস্যুটা হচ্ছে গভর্নেন্সটা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা কোনোই তো এনশোর করা যাবে না, কারণ যারা মালিক থাকতে এটার ক্ষতি করলো, তো আমার গভর্নেন্স খারাপ ছিল, টাকা পয়সা নিয়ে চলে গেল। সেকেন্ড হলো টাকা পয়সা বাইরে নিয়ে চলে গেল, তো এটার গভর্নেন্স, এরাই যদি আসে এরা আবার গভর্নেন্স কি উদ্ধার করবে? অঙ্গীকার তো ইজ নট দে। অঙ্গীকার যদি দেয়, যদি না পালন করে কী করবে? যদি ওরা করতেই চায় তো
তোমরা 7.5% না যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু করো। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীরা পরিচালনায় ফিরলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো ব্যাংকিং খাতে। এর ফলে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে বলেও আশঙ্কা তাদের। সংকটে থাকা অন্য ব্যাংকের মালিকরাও সুবিধা নেওয়ার চেষ্টা করবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা রিপার্কেশন হবে পদ্মা ব্যাংকের উপরে, রিপার্কেশন হবে বেসিক ব্যাংকের উপরে, এবি ব্যাংক, আইএফসি, এগুলোকে তো ঝামেলা আছে। এগুলো যখন রিঅর্গানাইজ করতে যাবে তো টাচই করতে দেবে না ওরা। এটার এফেক্টটা দ্য ফিউচার রিফর্ম অফ দ্য ব্যাংকিং সেক্টর উইল নট বি ভেরি পজিটিভ। একে তো আপনি বিচার করলেন না, বরঞ্চ তাদেরকে একটা সুবিধা দিলেন। তো এই সুবিধা তো প্রত্যেকটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যারা নাকি এখন বিপদে আছে তারা সবাই এই ধরনের সুবিধা চাবে। ওকে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না? আলটিমেটলি সরকার রিফর্ম প্রসেসের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আইনে সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে, তবে অনিয়মে জড়িত পরিচালকরা মালিকানায় ফেরার সুযোগ পাবে না। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার যোগান দিয়েছে 20,000 কোটি টাকা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্রুড অয়েল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে, তবে প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রম চালু আছে। প্রায় 2 মাস ক্রুড অয়েল আমদানি না হওয়ায় মজুতকৃত অপরিশোধিত তেল শোধন কার্যক্রম চলছিল। আগামী মাসে ক্রুডের নতুন চালান আসলে আবারও পরিশোধন কার্যক্রম চালুর আশা করছে কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত প্রায় 56 দিনে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের কোনো চালান আসেনি বাংলাদেশে। সর্বশেষ গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইয়ারেলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। মজুদ শেষ হওয়ায় সোমবার বিকাল থেকে বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম। এর মধ্যে আর আসার সম্ভাবনা আছে কিনা, মানে খুলবেন কখন বা কোনো কিছু? দিনে গড়ে 4,500 টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে 3,500 টন করা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সৌদি এক কোম্পানির সাথে ঋণ চুক্তির আওতায় মে মাসের শুরুতে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান দেশে আসলে আবার পরিশোধন শুরু হতে পারে। দীর্ঘদিন থেকে ক্রুড ফর্মে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে না আসার কারণে বর্তমানে চট্টগ্রাম রিফাইনারির রিফাইন্ড ক্যাপাসিটি শূন্যের কোটায় চলে এসেছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হলে সরকারকে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বছরে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয় দেশে, যা পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। এর মধ্যে রয়েছে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস সহ 16 ধরনের জ্বালানি তেল। ক্রুড ফর্মে বাংলাদেশে টোটাল যেই জ্বালানির ডিমান্ড আছে তার 20% চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে রিফাইন্ড হয়ে বাজারজাত হয়ে থাকে, আর বাকি অলমোস্ট 80% জ্বালানি রিফাইন্ড ফর্মে আমদানি করতে হয়। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত এবং সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না বলে দাবি করেছে জ্বালানি বিভাগ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। 6 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও হয়নি সুরাহা। কবে নাগাদ ভ্যাকসিন মিলবে তারও কোনো ঠিক নেই। হাসপাতাল কর্তৃপক্ষ মাঝে কিছুদিন বাইরে থেকে কিনে চালালেও গত 3 সপ্তাহ ধরে ভ্যাকসিন আর সিরিঞ্জ সরবরাহ একদম বন্ধ। বিকল্প এখন তাই বাইরে থেকে চড়া দামে কেনা। এতে যাদের সামর্থ্য নেই তারা পড়ছেন বিপাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 280 থেকে 320 জন রোগী জলাতঙ্কের টিকা নেন।
দীর্ঘ 6 মাস থেকে হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ একদম বন্ধ রয়েছে। ধাক্কা সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুদিন বাজার থেকে ভ্যাকসিন কিনে চালিয়েছেন। তবে গত 3 সপ্তাহ ধরে ভ্যাকসিন আর সিরিজ সরবরাহ একদম বন্ধ রয়েছে। ফলে শহরের ফার্মেসিগুলোতে গিয়ে চড়া দামে এই 2 পণ্য কিনতে হচ্ছে রোগীদের। এখানে আমি শুনলাম ভ্যাকসিন নেই সরকারিভাবে, তো আমাদের আগে একজন ভ্যাকসিন এসেও ডোনেট করে গেছে একটা ভ্যাকসিন, তো ওনারটাই আমরা দিলাম। আর সিরিঞ্জ একটা বাইরে থেকে 10 টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। হাসপাতালে আসার পর বললো যে এখানে ইনজেকশন সাপ্লাই নাই, বললো যে এই ইনজেকশনটা হচ্ছে বাইরে থেকে কিনে আনতে। তো এটা এখন কিনে নিয়ে আসার পরে এখন সিরিজও সাপ্লাই নেয়, এখন ওইটাও কিনে নিয়ে আসার পরে তারপরে এটা ইনজেকশন দেওয়া লাগবে। বর্তমানে টিকার তীব্র সংকটের কারণে একটি ভায়াল একাধিক ব্যক্তি ভাগ করে নিচ্ছেন। যাদের সামর্থ্য নেই তারা ব্যবহৃত ভায়ালের অপেক্ষায় থাকছেন। একটা ইনজেকশন কিনলে নাকি 4 জন সেটা ব্যবহার করা যায়। এখন আমি যদি সেটা একাই ইউজ করি তাহলে তো বাকি 3টা ডোজ তো আমার নষ্ট হয়ে যাচ্ছে, এটাও তো একটা ওয়েস্টেজ। আসে তো সাপ্লাই নাই, মোহনপুর মেডিকেলে গেলাম তাও সাপ্লাই নাই, এখানে আসলাম তাও সাপ্লাই নাই রাজশাহীতে। দায়িত্বরত নার্সরা বলছেন এর আগে কখনোই ভ্যাকসিন সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। এখন রোগীরা বাইরে থেকে কিনে আনলে তবে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া সম্ভব হচ্ছে। এর আগে এত বড় ধরনের সমস্যা হয়নি। হয়তো ঢাকা থেকে আসতে একদিন হয়তো মাল আসছে, আচ্ছা পৌঁছতে পারলো না সেদিনকে, তখন হয়তো একটা দিনের জন্য, কিন্তু এর আগে এত বড় সমস্যা কোনোদিন হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কয়েক মাস থেকে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি। আর কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে তারও নিশ্চয়তা দেওয়া হয়নি। গত কয়েক মাসে ধারাবাহিকতায় আমরা কিন্তু কয়েকবার চিঠি প্রেরণ করেছি, কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দেওয়া হয়নি এবং খুব নিকট ভবিষ্যতে এই ভ্যাকসিন আসবে এরকম কোনো কথাও বলা হয়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। আজ থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ শিকারের উপর 58 দিনের নিষেধাজ্ঞা। ইতোমধ্যেই ভোলার 7 উপজেলার জেলেরা সাগর থেকে ফিশিং বোট সহ মাছ শিকারের সকল উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন। ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করতে না পারে সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপের দাবি জেলেদের। 58 দিনের জন্য বন্ধ মাছ ধরা, তাই সাগর থেকে একে একে ফিরছে ফিশিং ট্রলার। জাল, নৌকা আর সরঞ্জাম গুছিয়ে তীরে উঠেছেন জেলেরা। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় আজ থেকে 11 জুন পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। নিয়ম মেনে সাগরে না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভোলার লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার পুরোটা সময় কর্মহীন থাকে জেলেরা, তবু তাদের পক্ষ থেকে জোর দাবি সফল হোক কর্মসূচি, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর হোক প্রশাসন। তাহলে আমার অভিযান দিলে আর কোনো কামাইটামি নেই, আমার একেবারে কামাইটামি বন্ধ হয়ে যায়। এই মাছ ধরা বন্ধ দিলে আমার বন্ধ। আমরা 58 দিন অভিযানে আমরা কোনো সমুদ্রে যাই না, এমনকি সমুদ্রে মাছ ধরি না। ইন্ডিয়ার ট্রলার, ইন্ডিয়ান যারা সমুদ্রে মাছ ধরে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে মাছ ধরে, কিন্তু আমরা অভিযান পালন করি, তারা করে না। পাশাপাশি এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখা ও দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন জেলেরা। আমরা ঋণ লইছি, সমুদ্র লইছি, আমরা এই দিনের কাজে খাটাইছি, অনেক কামাই করছি, সাগরে গেছি দিতাছি, মানে 8-15 দিন সাগরে যাইতে নিয়ে ঋণ দিতে পারব না। যারা অরিজিনাল যাইলা এরা কাঠ নাই, এগো কাঠ নাই, আর কাঠ আছে দোকানদার, এগো কাঠ আছে রিস্কা লাগো। এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইতিমধ্যে আমরা বিভিন্ন ঘাটে ব্যাপক প্রচারণা করেছি, মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, সচেতনতা সভা করেছি। বিরত রাখার জন্য 63,954 জন জেলের জন্য যে চাল বরাদ্দ আসছে সেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে বিতরণ হয়ে গেছে এবং এই চালগুলো আমরা আশা করছি যে আগামী 15 এপ্রিলের মধ্যে বিতরণ করতে পারবো। ভোলার 7 উপজেলার প্রায় 1 লাখ জেলে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা 63,954 জন। নিবন্ধিত প্রতি জেলেকে 78 কেজি করে চাল দেয়া হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। আন্দামান সাগরে 250 অবৈধ অভিবাসী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। গেল 9 এপ্রিল ভারত মহাসাগর থেকে একটি বাংলাদেশি জাহাজ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।
বেঁচে ফিরে আসা অভিবাসীদের পুলিশের কাছে হস্তান্তর করলে প্রকাশ্যে আসে বিষয়টি। জানা যায়, কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল ট্রলারটি। ডুবে যাওয়াদের মাঝে প্রায় 150 জন ছিলেন রোহিঙ্গা, বাকিরা বাংলাদেশি নাগরিক। মাত্রাতিরিক্ত ভিড় ও শ্বাসরুদ্ধ অবস্থার কারণে ট্রলারটি ডোবার আগেই প্রাণ হারান অন্তত 25 থেকে 30 জন। বেঁচে ফেরা 9 জনের মাঝে 6 জনকে পাচারকারী সন্দেহে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। আগামী দুদিনের মধ্যে আবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফা মুখোমুখি বৈঠকের ভেন্যু হতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া এবং রাজনৈতিক অনিচ্ছার কারণেই কোনো ব্রেক থ্রু আসেনি ইসলামাবাদের আলোচনায়। ওই বৈঠকে ওয়াশিংটনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেছেন, দুই দেশের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস এক রাতে দূর করা সম্ভব নয়। তেহরানের আলোচকরা চুক্তির জন্য প্রকৃত সদিচ্ছা দেখিয়েছে বলেও স্বীকার করেন। পরবর্তী আলোচনায়ও ওয়াশিংটনের নেতৃত্ব দিতে পারেন ভ্যান্স। দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়ে একমত হয়েছে লেবানন, ইসরায়েলও। ওয়াশিংটনের বৈঠকের পর সন্তুষ্টি প্রকাশ করেছে দুপক্ষই। 3 দশকের বেশি সময় পর মঙ্গলবার সরাসরি আলোচনায় বসেছে লেবানন, ইসরায়েল। এতে সভাপতিত্ব করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হিজবুল্লাহকে দমনে ইসরায়েলের সাথে কাজ করার কথা জানিয়েছে লেবানিজ সরকারের প্রতিনিধিরা, এমন দাবি তেল আবিবের। রাষ্ট্রদূত পর্যায়ের এই সংলাপকে বলা হয়েছে প্রাথমিক আলোচনা। ভবিষ্যৎ আলোচনার রূপরেখা তৈরি ছিল লক্ষ্য। দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে একমত হলেও কবে কোথায় হবে এখনো নিশ্চিত করা হয়নি। পরবর্তী ধাপে আরও উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নিয়েও আশাবাদী তারা। মধ্যস্থতাকারীদের যুক্তরাষ্ট্র জানিয়েছে, যে কোনো চুক্তি হবে দুই দেশের সরকারের মধ্যে। হরমুজ প্রণালীর পথে ইরানি জাহাজ চলাচলে মার্কিন অবরোধে বিপাকে পড়তে পারে দেশটির বাণিজ্যিক পরিস্থিতি, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বাণিজ্যিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার এর তথ্য মতে চলমান টানাপোড়েনের মাঝেও যুদ্ধ পূর্ববর্তী সময়ের চেয়ে 40% বেশি জ্বালানি রপ্তানি করেছে ইরান। তবে এবার হরমুজের পথে মার্কিন বাহিনী তৎপরতা চালালে কোণঠাসা হয়ে পড়তে পারে দেশটির অর্থনীতি। একদিকে দফায় দফায় মার্কিন প্রেসিডেন্টের হুমকি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। যুদ্ধ শুরুর পর থেকেই এই টানাপোড়েনে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বের 20% জ্বালানি তেল সরবরাহকারী রুট, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এবার ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ অভিমুখে যাওয়ার পথে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করলেই জলদস্যু আখ্যা দিয়ে ধ্বংস করা হবে ইরানের জাহাজ। ইরানের বন্দর, উপকূলীয় এলাকা, পারস্য ও ওমান উপসাগরে চলাচলকারী যে কোনো ইরানি নৌযানের ওপর প্রযোজ্য হবে এই নির্দেশনা, জানিয়েছে মার্কিন সেন্টকম। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নৌ অবরোধ সরাসরি প্রভাব ফেলবে অস্থিতিশীল পরিস্থিতিতে টিকে থাকা দেশটির রফতানি বাণিজ্যে, যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইরানের অর্থনীতি। নিত্যপণ্যের আমদানি রপ্তানি থেমে তীব্র সংকট দেখা দেবে ইরানে, যা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটিতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেওয়ার পর একদিকে যখন চরম এক জ্বালানি সংকটে দিন পার করছে পুরো বিশ্ব, অন্যদিকে ইরানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। বাণিজ্যিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের হিসেব অনুযায়ী মার্চে গড়ে প্রতিদিন 18.4 লক্ষ ব্যারেল ও এপ্রিল মাসে প্রতিদিন গড়ে 17.1 লক্ষ ব্যারেল তেল রফতানি করেছে ইরান, যা যুদ্ধ পূর্ববর্তী সময়ের প্রায় 40% বেশি। প্রতি লিটার জ্বালানি তেলের দাম $90 থেকে $100 হওয়ায় এই মাসে ইরানের আয় হয়েছে প্রায় $4.97 বিলিয়ন। জলপথের উপর নির্ভরশীলতা কমাতে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করেছে দূরদর্শী ইরান, যা চলে গিয়েছে কাজাখস্তান ও তুর্কিমেনিস্তানের মধ্য দিয়ে। যদিও এই প্রক্রিয়া জ্বালানিবাহী ট্যাঙ্কারে তেল পরিবহনের চেয়ে অনেক জটিল ও কঠিন। বিশ্লেষকদের মতে দীর্ঘকাল ধরে মার্কিন নিষেধাজ্ঞায় অভ্যস্ত হলেও হরমুজের উপর অবরোধ কোণঠাসা করে ফেলতে পারে দেশটিকে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মেনে নেবে না ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্র চীন, যার জেরে আরও বিস্তৃত হতে পারে সংঘাত পরিস্থিতি, এমনও আশঙ্কা বিশ্লেষকদের।
সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পহেলা বৈশাখের আনন্দ উদযাপনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। যমুনা নদীর পাড়ে আরিচা ঘাটে এই আয়োজন হয়। শতদল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ঘুড়ি উৎসব হয়। রং বেরঙের বাহারি ঘুড়ি নিয়ে অংশ নেন ঘুড়িওয়ালারা, যা উপভোগ করতে আসেন হাজারো দর্শনার্থী। অনেক ভালো লাগতেছে। তো আগে এরকম ঘুড়ি উৎসব দেখা যায় না, এবার অনেক বড় বড় ঘুড়ি আসছে অনেক দূর দূরান্ত থেকে। আসার পর আকাশে অনেক ঘুড়ি দেখতে পাচ্ছি, এটাই অনেক ভালো লাগছে। এটা অনেকের কাছে শুনছি যে এরকম ঘুড়ি উৎসব হয়, কখনো আসা হয় না, এবারই ফার্স্ট আসলাম। আমি যদিও দূরের মানুষ, খুলনার মানুষ, তবে শিবালয়ের এই অনুষ্ঠানটাতে আসলে আমরা অনেক মজা করি। পরিবার নিয়ে এসে আমরা অনেক আনন্দ ফুর্তি করি, ঘুড়ি উড়াই, বাচ্চাদেরকে ঘুড়ি কিনে দেই। প্রতি বছর এই বাস ঘুড়ি বানাই, এই ভালো অনেক লোকজন দেখছি, খুব ভালো লাগছে বৈশাখী মেলায় এসে। যমুনার পারে ঘুড়ি উড়ানো একটু সুন্দর, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এটা কোনো দলের নয়, এটা শত দলের, সবার জন্য সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।